বিএনপি শিবিরের উপরে ঝাঁপে পড়িচ্ছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, উস্কানি দিচ্ছে, নিজে থেকে হাঙ্গামা করিচ্ছে। বিএনপি এটা কেন করিচ্ছে? বিএনপি শিবিরকে নিয়ে ভয় বা আশঙ্কা কি? গত 55 বছর বাঙ্গু সেকুলার স্ট্যাবলিশমেন্টের কাছে একটা নির্দিষ্ট স্পেশাল গ্রামার ছিল, মানে স্থানের ব্যাকরণ। ইসলাম থাকবে মসজিদে, বাসায়, ব্যক্তিগত পরিসরে, জুম্মায়, রোজায়, ঈদের জামাতে। ধর্মকে নিষিদ্ধ করা না, ধর্মকে কন্টেইন করা, আটকে ফেলা, ঘেরাও করে রাখা। জুলাই আন্দোলন এই গ্রামার ভেঙে দিছিল। যখন একজন তরুণ পুলিশের গুলির মুখে রাজপথে যায় নামাজ বিছায়, সে শুধু ইবাদত করতেছে না, সে টেরিটোরিয়াল ক্লেম করতেছে। সে বলতেছে এই রাজপথ আমার, এই রাজপথ আমার আল্লাহ তাআলার। বিকল্প সার্বভৌমত্বের দাবি। তারা বলতেছে ক্ষমতা আমাদের না, আমরা কেবল নিমিত্ত, আসল সার্বভৌম অন্য কেউ। এখন একজন মুসলিম যখন সেজদা দেয়, সে বলতেছে রাষ্ট্র ফাইনাল না, রাষ্ট্রের উপরে কেউ আছেন। এখান থেকে আতঙ্কের জন্ম। কিন্তু যে বিশ্বাস মরলে শহীদ জান্নাতে যাবো, তার উপরে ভয় কাজ করে না তো। যে বিশ্বাস করে আসল হিসাব আখিরাতে, তার উপরে লোভ কাজ করে না। জুলাইয়ের ছাত্ররা বুকে গুলি খায় লাভবাহিক বলে পড়ে গেছে, সেই মুহূর্তে রাষ্ট্রের শক্তি প্রয়োগের ক্ষমতা এটা অচল হয়ে গেছে। এটাই সবচেয়ে বড় ভয়। এবং এই জন্যই শিবিরকে ঘৃণা করতে শেখানো হয়। শিবিরকে ঘৃণা করানোর সাথে এইটার কি সম্পর্ক, আসেন সেটা একটু বুঝে দেখি। শিবিরকে ঘৃণা করানোর জন্য গত 50 বছর যাবৎ ইন্টেলেকচুয়াল যত লেবার, যত মিডিয়া রিসার্চ খরচ হয়েছে, তার তুলনা নাই। 4টা স্তরে করা হয়েছে। 1 নাম্বার, ঐতিহাসিক স্মৃতির মনোপলির জগতে 71-এ জামাতের ভূমিকা একটা বাস্তব ইস্যু। কিন্তু আওয়ামী বাঙ্গু ব্লগ এটাতে বানাইছে পার্মানেন্ট একটা উইপন, একটা চিরস্থায়ী অস্ত্র বানাইছে। যে ছেলেটা 2002 সালে জন্মাইছে, যে 1971-এ ছিল না, যার বাপও ছিল না হয়তো, সেও রাজাকার। সে নামাজ পড়লে রাজাকারের নামাজ, তারে পাকিস্তানে চলে যেতে হবে। আবদারকে পিটায় মারা হয়েছে কারণ সে নামাজ পড়তে ডাকতো। দেখেন জাতীয়তাবাদী কিরিচ দল কি কয়। শুনেছেন? শিবিরের আস্তানা বাংলাদেশে রাখবে না কেন? বাংলাদেশ কি তোর বাপের তালুক? এটা হইতেছে সে আদি পাপের মতো একটা কনস্ট্রাকশন, জন্মের পাপ যেটা পার্মানেন্টলি দোষী করে রাখে। হিন্দু ধর্মে যেমন দলিত, ওই রকম। তো কেন এই কনস্ট্রাকশন করতে হবে? কারণ এইটা ছাড়া একটা গোটা জনগোষ্ঠীকে, যারা মুসলিম, যারা প্র্যাকটিসিং, যারা রাজনৈতিকভাবে কনসাস, তাদেরকে পার্মানেন্টলি সেকেন্ড ক্লাস সিটিজেন বানায় রাখা যায় না। 2 নাম্বার, শিবিরের সাংগঠনিক শৃঙ্খলার ভয়। মেইনস্ট্রিম রাজনীতি কি? চাঁদাবাজি, টেন্ডারবাজি, সিট বাণিজ্য, হল দখল। এই তো আত্মমর্যাদা সম্পন্ন তরুণ এই রাজনীতি করবে না। আর কি করে? নেতার নামে স্লোগান দেয়। তো এই রাজনীতি করবে কোনো আত্মমর্যাদা সম্পন্ন তরুণ করবে না। শিবিরের স্ট্রাকচার দেখেন, স্টাডি সার্কেল এবং স্তরে স্তরে মেম্বারশিপ, কর্মী, সাথী, সদস্য, পারফরমেন্স বেসড প্রমোশন, সাপ্তাহিক রিপোর্ট, দৃঢ় ডিসিপ্লিন। 2টা মডেল পাশাপাশি রাখলে প্রথমটা অস্তিত্বের সংকটে পড়ে। কারণ দ্বিতীয়টা কাজ করলে প্রথমটা কেন কাজ করতেছে না সেই প্রশ্ন ওঠে। এই প্রশ্ন যাতে না ওঠে, সেই জন্য শিবিরকে পার্মানেন্টলি ডিলেজিটিমাইজ করে রাখা জরুরি। ওরা জঙ্গি, ওরা গুপ্ত, ওরা ছাত্রলীগের লুঙ্গির তলে ছিল। এই গুপ্ত অভিযোগটা একটু বুঝেনি। সারা দুনিয়ায় বামপন্থীরা আরেক দলে ঢুকে কাজ করছে। এটার একাডেমিক নাম হইতেছে এন্ট্রিজম বা প্রবেশ নীতি। এক দলের সদস্য অন্য দলে ঢোকে, ভোট দেয়, পদ নেয়, কিন্তু প্রকৃত আনুগত্য মূল দলের প্রতি। উদ্দেশ্য বড় দলের প্ল্যাটফর্ম ব্যবহার করে নিজের আদর্শ ছড়ানো। শিবির যদি গুপ্ত রাজনীতি করে থাকে, সে রাজনীতির রীতিনীতি মাইনাই করছে। আর বিএনপির ডেফিনেশনে বাংলাদেশের ইতিহাসে একজন গুরুত্বপূর্ণ গুপ্ত আছেন, যিনি পাকিস্তানের সেনাবাহিনীতে পাকিস্তানের সার্বভৌমত্ব রক্ষার শপথ নিয়ে কার্যরত ছিলেন, জিয়াউর রহমান। পাকিস্তান আর্মির সর্বোচ্চ বীরত্বসূচক খেতাব অর্জন করে ভেতর থেকে বাংলাদেশের জন্য কাজ করছেন না? বিএনপি তো দাবি করে পাকিস্তানি ইউনিফর্ম পরে এত স্বাধীনতা ঘোষণা দিচ্ছেন, তাহলে জিয়াও পাকিস্তানি আর্মির লুঙ্গির তলে ছিল, সেটা মেনে নিতে হবে। শিবির মূলত গ্রামের কৃষক, মাদ্রাসার শিক্ষক, গ্রামের ছেলেদের, মেধাবী ছেলেদের সংগঠন, যারা প্রথম প্রজন্মে বিশ্ববিদ্যালয়ে ঢুকছে, মেধা দিয়ে উঠে আসতেছে, কিন্তু ঢাকা এলিটের আধুনিক সংস্কৃতিতে মিশে যাইতেছে না। এদের কাছে শিবির শুধু রাজনৈতিক সংগঠন না, একটা নেটওয়ার্ক, ব্রাদারহুড, ইন্টেলেকচুয়াল ট্রেনিং সিস্টেম। গুলশান ধানমন্ডির এলিট যারা নর্থ সাউথ স্কলাস্টিকায় পড়ে, ফেসবুকে প্রোগ্রেসিভ প্রগতিশীল পোস্ট দেয়, তাদের কাছে এই উত্থানটা থ্রেটেনিং, ভয়ের। কেন? শিবিরের এই ছেলেরা ডাক্তার হইতেছে, ইঞ্জিনিয়ার হইতেছে, সিভিল সার্ভিসে ঢুকতেছে, ব্যবসা করতেছে, আর্মিতে ঢুকতেছে, কতগুলো ঢুকে পড়ছে ওরা জানে না। যাই হোক, অর্থনৈতিক ভাবে উঠে আসতেছে, কিন্তু মদ খায় না, দাঁড়িয়ে রাখে,
ইজাব পরে, ঈদ করে, নামাজ পড়ে, তারা তাদের গড়ে তোলা যে কালচারাল স্ট্যাবলিশমেন্ট সেটার ভেতরে ঢোকে না। সন্ধ্যের আলো ডেইলি স্টারের কালচারাল স্ট্যাবলিশমেন্টের মধ্যে নাই। এটি কালচারাল অ্যাংজাইটি। আমাদের সিস্টেমে সফল হইতেছে, আমাদের সাবঅর্ডিনেট হইতেছে না, আমাদের অনুগত হইতেছে না কেন? এখন আরো একটা আনকমফোর্টেবল সত্য, জুলাই আন্দোলনের রাজপথের সবচেয়ে সংগঠিত শক্তি কে ছিল? অফিসিয়াল ন্যারেটিভ বলবে সমন্বয়ক, নির্দলীয় ছাত্রদের জোট, কিন্তু গ্রাউন্ড লেভেলে রাত জায়গা পাহারা দেওয়া, পুলিশের ব্রুটালিটির সামনে দাঁড়ায় থাকা, হল লেভেলে মোবিলাইজেশন, লজিস্টিক্স, শিবিরের ডিসিপ্লিন ছাড়া জুলাই সম্ভব ছিল না। আবু সাইদ কে ছিল? আবু সাইদ তো শিবিরের ছেলে ছিল। এটি স্বীকার করা হয় না কেন? স্বীকার করলে বিপ্লবের ওনারশিপের একটা অংশ শিবিরকে দিতে হবে। তাই 5ই আগস্টের পর থেকে চলতেছে একটা সিস্টেমিক ইরেজার। ওরা ছিল না, ওরা গুপ্ত, ওরা হাইজ্যাক করেছে। মিশরে 2011 সালে একই কাজ হয়েছিল। তারিরের নিশিরাতের পাহারাদার ছিল ব্রাদারহুডের ক্যাডারেরা। বিপ্লবের পরে লিবারেল সেকুলার বলল যে আমরা তো বিপ্লব করছি, ওরা হাইজ্যাক করে নিয়েছে ব্রাদারহুড। একই প্যাটার্ন। তাইলে বাঙ্গু এস্টাবলিশমেন্টের আসল ভয় তো অন্য জায়গায়। তাদের মোহনের গভীরে জানে ভোট হইলে অবাধে তারা হারবে। সেই জন্যই ইসলামী দলকে সবসময় জঙ্গির পাশে বসায় দেখাইতে হবে। আজকে ব্রাদারহুড, কালকে আল কায়দা, পরশুদিন শিবির, কাল আইসিস, মডারেটার চরমপন্থী একই পাত্রে। আর ইসলামী দলকে যতই দমন পীড়ন করা হোক না কেন, এনারা শেষ হয় না, ধ্বংস করা যায় না। এরই তাদের ভয়। এবার বাংলাদেশে ফিরে আসি। শিবিরের সামনে দুইটা দরজা। একটা দরজা ধৈর্য ধরা, কিন্তু ধৈর্য ধরলে কর্মীরা বলবে যে জুলাইত বুকে গুলি খাইছি, আজকে চর খেয়ে চুপ থাকবো, এটা মাঠের নেতৃত্ব হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর এক দরজা হচ্ছে জবাব দাও, কিন্তু দিলেই ফাঁদে পড়বে, উগ্রবাদী সিল দিয়ে দেবে, আবার আয়নাঘর ফিরে আনবে। তাইলে মাঝখানে একটা সরু পথ আছে। এ দোকান করছিল 2002 সাল থেকে 2013 পর্যন্ত, সেই পথে হাঁটছে। 3টা কাজ করছে। অন্য মাঠে খেলা, ঘুষির বদলে, পাল্টা সন্ত্রাসের বদলে সংগঠন গড়ে তোলা, মারামারির বদলে ভোট, ঝগড়ার বদলে সেবা। এরদোগান যেখানে স্থানীয় সরকার পাইলেন, প্রথমে কাজ রাস্তার ময়লা সাফ করো, পানি ঠিক করো, বাসের সময়সূচি ঠিক করো। কামালিস্ট মধ্যবিত্ত যারা যারা এই দোকানকে 2 চোখে দেখতে পারতো না, তারাও একদিন বললো এই লোকগুলো তো কাজ করে। বৈধতা এইভাবে তৈরি হয়, রাস্তার ঝগড়ায় না। মানুষ জানে কিন্তু যে ছাত্রদল বিএনপি জাউরামো করতেছে, মানুষ জানে, এটা দেখতেছে তারা। 2 নাম্বার যেটা করতে হবে, প্রমাণ রাখতে হবে। প্রত্যেকটা ঘটনার ভিডিও, সাক্ষীর বয়ান, হাসপাতালের কাগজ, থানার জিডি, প্রত্যেকটা ঘটনার 2টা গল্প তৈরি হবে। ওদের গল্প আর তোমার গল্প, শিবিরের গল্প। তোমার কাগজপত্র বেশি থাকলে, ডকুমেন্টেশন বেশি থাকলে সব সময় তোমার পক্ষে থাকবে। সব আক্রমণের সময় ড্রোন উড়ায় ফুটেজ নিতে হবে, যেন পরে বলতে না পারে কিরিস আমার না, এটা শিবিরের অস্ত্র, পুলিশকে দিতে যাইতেছিল। এটা হলো যে তাদের অস্ত্র, এই অস্ত্রটা নিয়ে আমি পুলিশকে দেওয়ার জন্য যাচ্ছিলাম। দেখেছেন? 3 নাম্বার, এটা খুব ইম্পর্টেন্ট, নিজের ঘরটাকে পরিষ্কার রাখা। ব্রাদারহুডের 2 দল ছিল। এক দল বলতো ধৈর্য ধরো, সেবা দাও, উস্কানিতে পা দিও না, এরা চিন্তাশীল। আরেক দল বলতো এত ধৈর্যের কি আছে, জবাব দিতে হবে, এরা রাগী, উগ্র। মুরসি প্রেসিডেন্ট হওয়ার পরে উগ্রদের কথাই চলছে ব্রাদারহুড। 1 বছরে সাধারণ মিশরীয়রা ভাবলো এরা দেশ চালাইতে আসে না, এরা দল ঢুকাইতে আসছে, সমর্থন মাগলো, সিসি কু করলো। এর দোকান কিন্তু উল্টাটা করছে। তার দলে উগ্র ছিল, কিন্তু প্রকাশ্যে বললেন আমরা ইসলামী রাষ্ট্র বানাইতে আসি নাই, তুরস্কের সরকার চালাইতে আসছি। হুজুবেদের পার্টি থেকে সরাইলেন, যারা মেয়র হিসেবে কাজ করতো তাদের উপরে তুললেন। 11 বছর ধরে কাজ করছেন। কামালি সেনাবাহিনী 11 বছরেও এর দোকানের বিরুদ্ধে কিচ্ছু করতে পারেনি। এরা বিপজ্জনক, এটা বিক্রি করতে পারে নাই, কারণ সবাই দেখতেছিল এরা কাজ করতেছে, ঝগড়া না। সংগঠনের সবচেয়ে বড় শত্রু কিন্তু বাইরে না, ভেতরে। ছাত্রদল কিছুই করতে পারবে না, ভেতরে ঠিক রাখেন। উস্কানিতে পা দিয়েন না, উস্কানিতে পা দিছেন তো মরিছেন। উস্কানির ফাঁদে পা দিবেন, পরে 2 প্রজন্ম হারায় যাবে। এই রাস্তা কিন্তু খোলা আছে, বহুজন চায় এই রাস্তায় তারা যাক, এই রাস্তায় যাওয়া যাবে না। তুরস্ক 2002 থেকে ধৈর্য, শৃঙ্খলা, সেবা, 20 বছরের লম্বা খেলা, কঠিন কিন্তু এটা টিকে আছে। কোন রাস্তা সেটা শিবির ঠিক করুক, কোন রাস্তায় তারা হাঁটবে। কিন্তু একটা কথা পরিষ্কার, 5ই আগস্টে যে জাতি সেজদা দিছে, সেই জাতি আর আগের মতো নাই। বাঙ্গু এলিট সেকুলার স্ট্যাবলিশমেন্টের সবচেয়ে বড় সমস্যা এইটাই, তারা চিনতে পারতেছে না সামনে যে দাঁড়ায় সেটা তার তৈরি করার ন্যারেটিভের লোক না। তারা সে চিনতে পারতেছে না, তারা সে বুঝতেও পারে না। কিন্তু বাংলাদেশের তরুণেরা নিজেদেরকে চিনতেছে, নতুন ভাষায়, নতুন ভঙ্গিতে, নতুন ইবাদতে। যেদিন সারা বাংলাদেশ চিনবে সেদিন হয়তো আমাদের বিজয় সম্পন্ন হবে। তবে এই কাজ চলতেই থাকবে, বিএনপি এটা করতেই থাকবে, ছাত্রদল এটা করতেই থাকবে। তারা আরো ঘৃণা জন্মানোর চেষ্টা করবে, আরো উস্কানি দেবে, আরো রক্তপাত করার চেষ্টা করবে। ইতিহাসে এই চক্র অনেকবার দেখছে, আমরাও দেখতেছি, দেখতে থাকবো। যতদিন বাঙ্গু এলিটদের কর্তৃত্ব থাকবে এই সংঘাত বন্ধ হবে না। বিএনপিরে আরো উগ্র হইতে দেন, ওইটাই তাদের একিলিস হিল, ওইটাতেই তারা মরবে। জনগণ জানে কারা জাউরা, জনগণ জানে কাদেরকে প্রতিহত করতে হবে, কাদেরকে উৎখাত করতে হবে।